আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা একদম সরাসরি ক্লাসে চলে যাব। আমাদের আজকের বিষয় কেমিস্ট্রি 2 ইলেকট্রিক্যাল এবং মেকানিক্যাল টেকনোলজি। আমাদের আজকের যে পার্ট সেই বিষয়বস্তুগুলো আমরা এখানে বোর্ডে আগে থেকেই লিখে নিয়েছি। যোজ্যতা ইলেকট্রন, যোজনী, বহুযোজ্যতা, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী, জারণ সংখ্যা এবং যৌগমূলক, এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমাদের এই বিষয়গুলো অর্থাৎ বিষয়গুলোর মধ্যে যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং জারণ সংখ্যা তিনটা বিষয় আমরা প্রায় কী করি, গুলিয়ে ফেলি। আমরা পরিষ্কারভাবে একটা ধারণা নেওয়ার জন্য আমরা বোর্ডে একটা ছক তৈরি করে নিই। আমি চলে যাই বোর্ডে ছকে। এখানে দেখো আমি লিখেছি কতগুলো মৌল, ইলেকট্রন বিন্যাস কে এল এম এন। এটা প্রাচীন পদ্ধতিতে আমরা ইলেকট্রন বিন্যাসটা করব। যোজ্যতা, যোজনী আর জারণ সংখ্যা। তো আমি এখানে লিখি আমাদের পর্যায় সারণীর প্রথম মৌলটি হাইড্রোজেন, যার পারমাণবিক সংখ্যা 1। আমরা জানি 2 লিথিয়াম, 3 বেরিলিয়াম, 4 বোরন, 6 কার্বন, 7 নাইট্রোজেন, 8 অক্সিজেন, 9 ফ্লোরিন, এরকম করে 11 সোডিয়াম, 12 ম্যাগনেসিয়াম। যাই হোক, আমরা এখান থেকে কিছু মৌল আমরা তুলে নেব। তো দ্বিতীয় নাম্বার অক্সিজেন, যার পারমাণবিক সংখ্যা 8, সোডিয়াম, যার পারমাণবিক সংখ্যা 11, ম্যাগনেসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 12, ক্লোরিন, যার পারমাণবিক সংখ্যা 17, ক্যালসিয়াম, যার পারমাণবিক সংখ্যা 20। এখন আমরা ইলেকট্রন বিন্যাসগুলো করি। যেহেতু হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন, অক্সিজেনের 8টি ইলেকট্রন, তাহলে 2 এবং 6। প্রথম কক্ষপথে 2টো ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ 2টোই দিয়েছি। দ্বিতীয়টায় পরের স্তরে সর্বোচ্চ 8টি থাকতে পারে, কিন্তু আছে টোটাল 8। আমি এখানে 6টা দিলাম। সোডিয়াম 2, 6, 1। আমরা যোগ করি 8 আর 2 10 আর 1 11। ম্যাগনেসিয়ামের বেলায় 2, 8 এবং 2, 8 আর 2 10 আর 2 12। ক্লোরিনের বেলায় 2, 8 এবং সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন, 2, 8, 10 আর 7 17। ক্যালসিয়ামের বেলায় 2, 8, 8 এবং 2, 8 আর 2 10 আর 8 18 আর 2 20। আমরা বিষয়টা পরিষ্কার হলাম। জাস্ট আমরা কয়েকটা মৌল কি করলাম, আমরা তুলে নিলাম। কোনটা শিখব? যোজ্যতা ইলেকট্রন কাকে বলে সেটা শিখব। যোজনী শিখব আর জারণ সংখ্যা শিখব। তো আমি এই ছকটা থেকে একটা সংজ্ঞা দিতে পারি। কোনো মৌলের যে ইলেকট্রন বিন্যাস, পরমাণুর ইলেকট্রনগুলো যেভাবে বিন্যস্ত হয়, তার সর্বশেষ সেলে যে কয়টি ইলেকট্রন থাকে তাকে আমরা বলি যোজ্যতা ইলেকট্রন। আমি লিখতে পারি হাইড্রোজেনের বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, ওর যোজ্যতা ইলেকট্রন 1। অক্সিজেনের বাইরের সেলে 6টি ইলেকট্রন আছে, ওর যোজ্যতা ইলেকট্রন 6। সোডিয়ামের বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন 1। ম্যাগনেসিয়ামের বাইরের সেলে 2টো ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন 2। ক্লোরিনের বাইরের সেলে 7টা ইলেকট্রন আছে, তার যোজ্যতা ইলেকট্রন 7। ক্যালসিয়ামের বাইরের সেলে 2টো ইলেকট্রন আছে, তাই তার যোজ্যতা ইলেকট্রন 2। কথা হলো কি, যোজ্যতা ইলেকট্রনের সংজ্ঞা আমি এই ছক থেকে মোটামুটি বোঝার চেষ্টা করলাম। আমরা যোজনীটা কী জিনিস আমরা জানি। প্রত্যেকটা মৌল কী করে, পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা যৌগ গঠন করে, অর্থাৎ মৌলগুলো যুক্ত হয়ে যৌগ তৈরি করে। তো মৌলের এই যে এতগুলো সব লিখেছি কিন্তু পরমাণু। এখন কথা হয়েছে কি, এই মৌলগুলোর যে পরমাণু তারা পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় কি করে, ইলেকট্রন ভাগাভাগি বা শেয়ার করে, অথবা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করে। এখন কথা হলো কি, এই যে যৌগ গঠনের সময় একটা মৌলের পরমাণু কতটি ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করে, সেই সংখ্যাটা হচ্ছে যোজনী। কি বললাম, যে একটা মৌল বন্ধন গঠন করার সময় অপর মৌলের সাথে তারা পরস্পর কি করে, ইলেকট্রনের ত্যাগ বা গ্রহণ করে এবং ইলেকট্রন শেয়ার বা ভাগাভাগি করে। এই যে ইলেকট্রন সংখ্যা, সেটা হচ্ছে ওই মৌলের যোজনী।
হাইড্রোজেন পর্যায় সারণীর প্রথম মৌল, এটা একটা অধাতব মৌল গ্যাসীয়, এর একটা ইলেকট্রন, এ কখনো কখনো ধাতুর ন্যায় আচরণ করে, কখনো কখনো অধাতুর ন্যায় আচরণ করে। তো এই একটা ইলেকট্রন কি করে, শেয়ার করে বা ত্যাগ করতে পারে, সেই কারণে তার যোজনী 1। অক্সিজেনের বাইরের সেলে 6টা ইলেকট্রন আছে, ওর যোজ্যতা ইলেকট্রন 6, কিন্তু ও যখন যৌগ গঠন করে, যেমন H2O পানি গঠন করে, অর্থাৎ H2 + O2 অ্যারো চিহ্ন দিয়ে আমি H2 লিখলাম। এইখানে এই সমীকরণে অক্সিজেন 2টো ইলেকট্রন গ্রহণ করে, তাই তার যোজনী 2। যদি অন্যভাবে বুঝি সে 2টো ইলেকট্রন গ্রহণ করে, তাহলে তার 2 আর এই 6 8 হয়, অর্থাৎ অষ্টক পূর্ণ হয়। সোডিয়াম কি করে, বাইরের সেলে একটা ইলেকট্রন আছে, সে একটা ইলেকট্রন ত্যাগ করে। আমরা একটু দেখি, সোডিয়াম প্লাস ক্লোরিন বানায়, এটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড। আমরা যে লবণটা বাসায় রান্না করার কাজে ব্যবহার করি, অর্থাৎ যে লবণটা না হলেই আমরা কোনো বস্তু, আমাদের খাদ্য বস্তুর স্বাদই পাই না, এই সেই সোডিয়াম ক্লোরাইড। এখানে সোডিয়াম কি করে, বাইরের সেলের একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়, ত্যাগ করার দিয়ে ধনাত্মক আধানে আহিত হয়, এই জন্য তার যোজনী 1। তেমনিভাবে ম্যাগনেসিয়াম বাইরের সেলে 2টো ইলেকট্রন ত্যাগ করে, তার যোজনী 2। ক্লোরিন কিন্তু অধাতব মৌল, তার বাইরের সেলে 7টা ইলেকট্রন, সে কিন্তু একটা গ্রহণ করে, এই জন্য তার যোজনী 1। ক্যালসিয়াম এই দুটো সে ত্যাগ করে দিতে পারে, এই জন্য তার যোজনী 2। আমরা দুটো জিনিস শিখলাম, যোজ্যতা ইলেকট্রন আর যোজনী। খেয়াল করি যে আসলে পার্থক্য আছে কিনা। প্রায় সব ক্ষেত্রেই কি আছে, যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কিন্তু একই রকম মনে হচ্ছে, কিন্তু যদি আমরা এখানে তাকাই, তাহলে কি যোজ্যতা ইলেকট্রন আর যোজনী কি একই জিনিস হলো? হলো না। মাথায় রাখতে হবে এগুলো, যে যেন ভুল না হয়ে যায়, যে আমরা তো ম্যাক্সিমাম ক্ষেত্রেই যোজ্যতা ইলেকট্রন এবং যোজনী কি দেখছি, একই রকম দেখছি, কিন্তু আসলে একই জিনিস নয়। এবার পাশে আর একটা কলম আমি করেছি জারণ সংখ্যার জন্য। জারণ সংখ্যাটা কি, এটা বলার আগে বলে দিই যে আমরা সাধারণ অবস্থায় যখন থাকি, আমরা যখন আমাদের ছেলেমেয়েরা পরিবেশে দেখি যে বাপ মা তাদের বিয়ের ব্যবস্থা করে, তখন কি করে, বর আর কনে হয়, তা বর কি করে, টোপর মাথায় দেয়, কনেও টোপর মাথায় দেয়, তাই না? এবং বিয়ের পরে কি হয়, টোপর কিন্তু খুলে ফেলে। এই মৌলগুলো কিন্তু কি করে, যখন যৌগ গঠন করে তখন ইলেকট্রন ত্যাগ আর গ্রহণ তো করেই, তবে সোডিয়াম বা ক্লোরিন এই প্রত্যেকটা মৌল কি করে, যৌগ গঠনের পূর্বে এই যে ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এবং গ্রহণ করার প্রবণতা, ঠিক তার পূর্বে সোডিয়াম একটা ইলেকট্রন, আমি একটু পরিষ্কার করে দেখাই তোমাদের। সোডিয়াম এটা কিন্তু এখনো সোডিয়াম যৌগ গঠন করেনি, যৌগ গঠনের পরের অবস্থা, মানে যৌগ গঠনের পূর্ববর্তী অবস্থা। ক্লোরিন কি করে, মাইনাস। এখন দেখি এর মাথায় কিন্তু একটা কি হয়েছে, প্লাস চিহ্ন আছে, এর মাথায় কিন্তু একটা মাইনাস চিহ্ন আছে, অর্থাৎ এরাই দুটো মিলেই তো কি করে, সোডিয়াম ক্লোরাইড তৈরি করে। যখনই তারা সোডিয়াম ক্লোরাইড তৈরি করে তখন কিন্তু এরকম হয়ে যায়, আমরা কিন্তু তখন আর মাথায় চার্জটা লিখি না, অর্থাৎ যৌগ গঠনের পূর্বে একটা মৌলের ইলেকট্রন ত্যাগ করার প্রবণতা এবং গ্রহণ করার যে প্রবণতা, সেইটাকে আমরা কি করি, প্লাস মাইনাস দ্বারা চিহ্নিত করি। অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করে, সোডিয়ামের মাথায় একটা প্লাস চার্জ হয়, এই জন্য আমরা +1, ক্লোরিন -1। কথা হলো কি, আমি অনুরূপভাবে পানি গঠন বা অন্যান্য যৌগ গঠনের বেলায় আমরা দেখে নিই, হাইড্রোজেনের কিন্তু জারণ সংখ্যা +1, ও ওরকম সোডিয়ামের মতো করে একটা ইলেকট্রন ত্যাগ করে হাইড্রোজেনের মাথায় এরকম প্লাস আয়ন আসে। তারপরে অক্সিজেনের ঠিক দুটো ইলেকট্রন গ্রহণ করে, এরকম অবস্থা, গ্রহণ করার পূর্বের অবস্থা। ম্যাগনেসিয়ামের এখানে এরকম দুটো ইলেকট্রন ত্যাগ করে সোডিয়ামের মতো এরকম করে 2+ হয়, ম্যাগনেসিয়াম এরকম 2+। তারপরে
ক্লোরিন লিখেছি। ক্যালসিয়ামের বেলায় ঠিক ও তাই, দুটো ইলেকট্রন ত্যাগ করে, সরি +2। তার মানে এরকম একটা জিনিস খেয়াল করো তোমরা, যে জারণ সংখ্যা এবং যোজনী সংখ্যাগুলো কিন্তু একই রকম। জারণ সংখ্যা এবং যোজনী সংখ্যাগুলো একই রকম, শুধুমাত্র জারণ সংখ্যার সামনে কি আছে, প্লাস মাইনাস সাইন আছে। এটাই হলো আমাদের মনে রাখতে হবে, যে যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং জারণ সংখ্যা। আমরা জারণ সংখ্যা নির্ণয় করার অঙ্ক আছে, ওই বিষয়টা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখন আমরা তিনটা বিষয় মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করলাম, যে আসলে যোজ্যতা ইলেকট্রন, যোজনী এবং জারণ সংখ্যা। আমরা কিন্তু ক্লাসে এই জিনিসগুলো প্রায় গুলিয়ে ফেলি, যে আসলে কোনটা যোজ্যতা ইলেকট্রন, কোনটা যোজনী, কোনটা জারণ সংখ্যা, একটা হেজিটেশনে ভুগি। আমরা হেজিটেশন থেকে মুক্ত হওয়ার জন্য এই ছকটা উপস্থাপন করেছি, যাতে করে আমরা আসলে এর মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেটা বোঝার জন্য। মোটামুটি এরকম। তাহলে আমার কোন কোন বিষয়গুলো আমরা আলোচনা করে নিলাম? যোজ্যতা ইলেকট্রন হয়ে গেল, যোজনী হয়ে গেল, জারণ সংখ্যা হয়ে গেল। কথা হলো কি, বহুযোজ্যতা এখনো আমরা আলাপ করিনি। দেখি যে এখানে বললাম হাইড্রোজেনের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2, সোডিয়ামের যোজনী 1, ম্যাগনেসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, ক্যালসিয়ামের যোজনী 2। এখন কথা হলো কি, এই মৌলগুলো সবাই কি করেছে, একটা করে যোজনী এদের দেখেছি আমরা, কিন্তু কিছু কিছু মৌল আছে যাদের অনেকগুলো যোজনী আছে, 2 বা ততোধিক। আমরা ওটা দেখি কেমন। এটা কি আমরা এখন মুছে ফেলি, এটা আমাদের আর দরকার নেই। যারা অবশ্যই ক্লাস শুরুর আগে তোমরা হয়তো খাতা কলম নিয়ে বসে যাবে, সেটা সুন্দর হবে এটা তুলে নেওয়ার জন্য, কারণ তোমাদের বইয়ে কিন্তু এরকম ছক করে উপস্থাপন করা নেই। অতএব গুরুত্ব সহকারে দেখবা বিষয়টা। আমরা এখন বহুযোজ্যতার বিষয়টা একটু দেখি। আমরা প্রথমেই লিখি, যেমন লিখতে পারি কার্বন। কার্বনের পারমাণবিক সংখ্যা 6, তার যোজনী ইলেকট্রন বিন্যাস 2, 4, এর যোজনীও দুটো, 2 এবং 4। কয়টা যোজনী? দুটো যোজনী। কার্বনের যোজনী দুটো। আয়রন, এর যোজনী পারমাণবিক সংখ্যা 26, এর যোজনী 2টা, এবং সেটা হলো 2 আর 3। কথা হলো কি, আমি একটু দেখি যে এই যে কার্বনের যোজনী দুটো যোজনী, একটা 2 আর একটা 4। আয়রনের দুটো যোজনী, একটা 2 একটা 3। এরকমভাবে সালফার 16, তার যোজনী 2, 4 এবং 6, তার 3টা যোজনী। ফসফরাস 15, তার যোজনী 3 এবং 5, তার দুটো যোজনী। এরকম করে কিন্তু অনেকগুলো মৌল আছে যারা কি করে, একাধিক যোজ্যতা মানে একাধিক যোজনী প্রদর্শন করে। সেই বিষয়টিকে আমরা বলি বহু যোজ্যতা। তাহলে আমি এখানে বহু যোজ্যতার পাশে বন্ধনীর মধ্যে ব্র্যাকেটের মধ্যে লিখেছি সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী। তো আমি সর্বোচ্চ যোজনীর দেখি যে কার্বনের দুটো যোজনী, তাহলে সর্বোচ্চ যোজনী কত? 4। আয়রনের সর্বোচ্চ যোজনী 3, সালফারের সর্বোচ্চ যোজনী 6, ফসফরাসের সর্বোচ্চ যোজনী 5। এখন সক্রিয় যোজনী আর সুপ্ত যোজনী বোঝার জন্য আমি কার্বনের দুটো যৌগ লিখি। খেয়াল করি, সাথে সাথে কিন্তু মুছবো আমি। কার্বনের উদাহরণটা টেনে নিয়ে আসি। এটা হলো কার্বন ডাইঅক্সাইড, এটা হলো কার্বন মনোঅক্সাইড। আবার বলি, এটা কার্বন ডাইঅক্সাইড, এটা মনোঅক্সাইড। মনো মানে 1, ডাই মানে 2। কথা হয়েছে এখানে তোমাদের একটা ব্যাপার উল্লেখ করে দেই, যে যখন পরীক্ষার খাতা মূল্যায়ন করি তখন তোমরা এই ভুলটা ম্যাক্সিমামই করো, লিখে ফেলো এরকম। এইটা টোটালি তোমরা এড়িয়ে চলবে, এটা ভুল। এটার অর্থ দাঁড়ায় কোবাল্ট, যা আলাদা একটা মৌল। অর্থাৎ একটা লেটার ছোট বড় হলে তার অর্থেরই পরিবর্তন ঘটে যায়। আমরা জানি যে IUPAC ইন্টারন্যাশনাল যে রসায়নের নামকরণ নীতিমালা মৌলগুলোর, সেগুলো ফলো করে আমাদের অবশ্যই চলতে হবে, লেখার সময় সতর্ক থাকতে হবে। কথা হলো কি,
যে কার্বনের আমরা জানি দুটো যোজনী প্রদর্শন করে 2 আর 4। কার্বন ডাই অক্সাইডে খেয়াল করি মূলত এরকম, অর্থাৎ এইখানে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সর্বোচ্চ যোজনী 4। এখানে কার্বন ডাই অক্সাইড যৌগ গঠন করার সময় যে যোজনীটা ব্যবহার করেছে সেই যোজনীটা অ্যাক্টিভ যোজনী বা সক্রিয় যোজনী, সেটাও 4। তাহলে সুপ্ত যোজনী কোনটা হবে? এই সর্বোচ্চ যোজনীর থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যেটা থাকে সেটা হবে সুপ্ত যোজনী। তাহলে আমি লিখি সর্বোচ্চ যোজনী মাইনাস সক্রিয় যোজনী কত? সেটা 4 - 4 = 0। যদি আমি এখানে লিখি কার্বন মনোঅক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, সক্রিয় যোজনী কত? এখানে 2। সরি, ঠিক আছে, কার্বনের সর্বোচ্চ যোজনী 4 কিন্তু সক্রিয় যোজনী 2। কার্বন মনোঅক্সাইডের ক্ষেত্রে তাহলে সুপ্ত যোজনী কত দাঁড়ায়? আমি এখানে লিখে দেই সর্বোচ্চ যোজনী 4, সক্রিয় যোজনী 2, তাহলে সুপ্ত যোজনী 2। আমরা তাহলে কি বুঝলাম? যে কার্বন ডাই অক্সাইডে কার্বনের সর্বোচ্চ যোজনী 4, যে যোজনীটা ব্যবহার করেছে সেটাই সক্রিয় যোজনী, সেটাও 4। এখন সুপ্ত যোজনীর অর্থ হলো সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয় যোজনী বাদ দিলে যা থাকে তাই। তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এখানে 4, আরেকবার করি, এখানে তখন 0। যখন আমি কার্বন মনোঅক্সাইডে যাব তখন সর্বোচ্চ যোজনী 4, ঠিক আছে, কিন্তু সক্রিয় যোজনী 2। সেক্ষেত্রে তখন কার্বন মনোঅক্সাইডে কার্বনের সুপ্ত যোজনী 2। এই হচ্ছে আমার একটা উদাহরণ দিলাম সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীর। আমরা আরও একটা উদাহরণ ব্যবহার করতে পারি, দেখি। এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী 3, এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 ব্যবহার করেছে 3, তাহলে আয়রনের সুপ্ত যোজনী হবে 3 - 3 = 0। 3 - 3 = 0। কিন্তু এখানে আয়রনের সর্বোচ্চ যোজনী 3 তো ঠিকই আছে, সক্রিয় যোজনী ব্যবহার করেছে কত যোজনী? 2। তাহলে এখানে কি হবে? সর্বোচ্চ মাইনাস সক্রিয় 2, তাহলে সুপ্ত যোজনী 1। আমরা কি শিখলাম? বহুযোজ্যতা কাকে বলে, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, এটাও শিখলাম। ম্যাক্সিমাম সময় কার্বন এবং কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোঅক্সাইড এর সক্রিয় যোজনী, সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী, এটা পরীক্ষায় পড়ে, মাথায় রেখো। তাহলে আমরা শিখলাম কি? সর্বোচ্চ যোজনী, সক্রিয় যোজনী, সুপ্ত যোজনী। এখন একটা জিনিস আমাদের বাদ রয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এটা হয়ে গেল, থাকলো হচ্ছে যৌগমূলক। যৌগমূলক কাকে বলে? আমরা বলি, যারা আমরা হোপ পলিটেকনিক এবং টেকনিক্যাল ইনস্টিটিউটের স্টাফরা আছি, রেভারেন্ড পলস হাই স্কুল, আমরা কিন্তু বলি সিএসএস একটি পরিবার। আমরা যে যখন কথা বলি আমাদের সবার কথা কিন্তু একরকম হয়, আমরা কিন্তু আমাদের মধ্যে আলাদা ধরনের একটা ইউনিটি আছে। তার মানে আমরা অনেকজন, আমরা শিক্ষকরা অনেকজন হলেও আমাদের সবার সাথে, সবার মধ্যে একটা খুব আন্তরিকতা আছে এবং সবার মধ্যে একটা কি আছে? কমন মিল আছে। তার মানে আমরা এক একজন আলাদা হলেও একজনের ন্যায় আচরণ করি কখনো কখনো। কথা হলো কি, কিছু কিছু একটা মৌল তো একক আচরণ করে, কিন্তু কিছু কিছু মৌল আছে তারা পরস্পরের সাথে যুক্ত হয়, যুক্ত হওয়ার পরে 3টা 4টা মৌল একসাথে যুক্ত হলো, 2টো মৌল একসাথে যুক্ত হলো, যুক্ত হওয়ার পরে
তারা কিন্তু ওই যে দুটো মৌল দু রকম আচরণ করে না, তিনটা মৌল যুক্ত হলো তিনটা মৌল কিন্তু তিন রকম আচরণ করে না, অর্থাৎ দুটো বা তিনটা বা একাধিক মৌল বা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা পরমাণু গুচ্ছ তৈরি করে। এই পরমাণু গুচ্ছগুলোকে আমরা বলি যৌগমূলক। আমরা দেখি কেমন। NH4 এটাকে বলতেছি আমরা এটা মুছে নেই তাহলে আমার সুবিধা হবে, অ্যামোনিয়াম আয়ন NH4 মাথায় একটা। এখানে দেখি যে নাইট্রোজেনের একটা পরমাণু, হাইড্রোজেনের চারটা পরমাণু, মাথায় একটা প্লাস চিহ্ন আছে। এরা একটা পরমাণু গুচ্ছ, কিন্তু দুটো মৌল দু ধরনের পরমাণু এখানে যুক্ত হয়েছে, এরা দুরকম বা ভিন্ন আচরণ করে না। এই একটা পরমাণু গুচ্ছ একরকম অর্থাৎ একক আচরণ করে, এই জন্য একে আমরা যৌগমূলক বলি। আমি আরও একটা উদাহরণ দেই, হাইড্রক্সিল আয়ন, সেটা কেমন? হাইড্রক্সিল আয়ন। আমি আরও একটা উদাহরণ দেই, ফসফোনিয়াম। উদাহরণ দেই, কার্বনেট 2-। তাহলে আমি এটা লিখতে পারি, এটা আমার একটা লিখতে পারি, কিন্তু এগুলো সবই আয়ন। হ্যাঁ, বাইকার্বনেট HCO3 তখন একটা মাইনাস। তারপরে সালফেট SO4 2-। আমি এখানে বাইসালফেট লিখতে পারি। যাক, আমি এগুলো মোটামুটি লিখলাম। এগুলো পরমাণু গুচ্ছ এবং এখানে দু ধরনের পরমাণু, এখানে দু ধরনের, এখানে দু ধরনের, এরা কিন্তু ভিন্ন আচরণ করে না। এই পরমাণু গুচ্ছ যখন একসাথে থাকে তখন একরকম আচরণ করে। এই পরমাণু গুচ্ছগুলোকে আমরা বলছি যৌগমূলক। এখন কথা হলো কি, আমরা এখানে একটা জিনিস খেয়াল করি, কোনোটার মাথায় প্লাস আছে, কোনোটার মাথায় মাইনাস আছে। এটা প্লাস, এটা প্লাস, বাকিগুলো কি সব মাইনাস আছে। তার মানে আমরা বলতে পারি যৌগমূলক দুই প্রকার, 2 টাইপস। একটা ধনাত্মক যৌগমূলক, আর একটা ঋণাত্মক যৌগমূলক। তাহলে আমরা কি শিখলাম? যৌগমূলক কাকে বলে শিখলাম। যৌগমূলক কত প্রকার? 2 প্রকার। কি কি? ধনাত্মক এবং ঋণাত্মক। দেখো তো আমরা আমাদের আজকের পাঠের বিষয়ে সবগুলো টাচ করে যেতে পেরেছি কিনা। মোটামুটি আমরা সবগুলো চেষ্টা করেছি ভালোভাবে বোঝার। তো যখনই আমরা আমাদের এটা শেষ করলাম, সাথে সাথে আমাদের ক্লাসেরও সমাপ্তি ঘটে যাবে। আমি তোমাদের কাছ থেকে এখন বিদায় নেব। তো তোমরা সবসময় ভালো থেকো। করোনার সময় নিজের যত্ন নিজের কাছে, নিজে ভালো থাকবা, পরিবারকে ভালো রাখবা। তোমাদের জন্য সর্বদাই শুভকামনা এবং প্রার্থনা থাকলো। ধন্যবাদ।